আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইলেকট্রন ধাপান্তরের ফলে যে শক্তি নির্গত হয় সেই শক্তির কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এগুলো কিভাবে হিসেব করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব এবং পাশাপাশি আমরা রিড বাই কনস্ট্যান্টের মান কিভাবে নির্ণয় করা যাবে, রিড বাই কনস্ট্যান্টের মান কিভাবে ব্যবহার করা হয় সেটাও দেখব। তো এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছিল বিগত সময়ে, তাই আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আমাদের এর আগে টিউটোরিয়ালটাতে দেখেছিলাম যে একটা ইলেকট্রন যখন বোর কক্ষপথে আবর্তনত অবস্থায় থাকে তখন ওই কক্ষপথের শক্তি কেমন হয়, ওই কক্ষপথে ইলেকট্রনের কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে সেগুলো আজকে আমরা দেখব। তো এই জন্য আমাদের এর আগে টিউটোরিয়ালটার খুবই প্রয়োজন হবে। তোমরা যদি আগের টিউটোরিয়ালটা না দেখে এইটাতে চলে আসো তাহলে তোমাদের উচিত হবে আগের টিউটোরিয়ালটা দেখে তারপর আজকে আসা, কারণ এই টিউটোরিয়াল আমরা আগের টিউটোরিয়ালের কিছু বিষয় ব্যবহার করব। তো আমরা দেখেছিলাম যখন এর আগে আমরা বিভিন্ন কক্ষপথের শক্তি যখন আমরা হিসেব করেছিলাম তখন আমরা লিখেছিলাম এভাবে যে কোনো একটা কক্ষপথকে যদি আমরা ই এন বলি তাহলে এই এন তম কক্ষপথের শক্তির মানটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এন স্কোয়ার এবং এস স্কোয়ার। এটা আমরা এর আগে টিউটোরিয়ালটাতে দেখেছিলাম। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইলেকট্রন যখন ধাপান্তরিত হয় তখন আসলে কি হয়। তো এখানে তোমরা দুইটা শক্তি স্তর দেখতে পাচ্ছ, একটা পরমাণু। তো এটাকে যদি আমরা একটা পরমাণু হিসেবে বিবেচনা করি, সে এটা তার নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে শক্তি স্তর। তো এই পরমাণুটার এই শক্তি স্তরটার যে শক্তি আছে তাকে আমরা বলছি E1 এবং এই শক্তি স্তরটার যে শক্তি আছে এটাকে আমরা ধরছি E2। তো E1 এবং E2 এখানে বোঝাচ্ছে যে E1 হচ্ছে নিম্ন শক্তি স্তর আর E2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। আমরা এখানে E1 কে প্রথম শক্তি স্তর এবং E2 কে আমরা দ্বিতীয় শক্তি স্তর হিসেবে ট্রিট করব না, ঠিক আছে? কারণ আমাদের ইলেকট্রন সর্বদাই যে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর এই দুই শক্তি স্তরে যে শুধু লাফালাফি করবে এমনটা না। যে কোনো শক্তি স্তর থেকে যে কোনো এক শক্তি স্তরে যেতে পারে, দ্বিতীয় থেকে তৃতীয়তে যেতে পারে, পঞ্চম থেকে চতুর্থতে আসতে পারে, পঞ্চম থেকে দ্বিতীয়তে আসতে পারে, উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে যে কোনো নিম্ন শক্তি স্তরে আসতে পারে বা নিম্নতর যে কোনো শক্তি স্তর থেকে উচ্চতর যে কোনো শক্তি স্তরে যেতে পারে। সুতরাং এখানে E1 এবং E2 দ্বারা আমরা এদেরকে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর বিবেচনা না করে বরং এটা বিবেচনা করব যেহেতু 1 কম এটা নিম্ন শক্তি স্তর আর 2 যেহেতু বেশি এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো আমি এইটাকে ই লোয়ার এবং ই হায়ার করে লিখতে পারতাম, তো অনেকে এটা একটু অপছন্দ করে, ওরা ইএস এবং ইএন ই লোয়ার এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়। এখন একটা বিষয় হচ্ছে যে আমি যদি এই নিম্ন শক্তি স্তরটার শক্তি যদি আমি নির্ণয় করি তাহলে এইভাবে লেখা যাবে যে E1 সমান হচ্ছে কে স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে এইচ স্কোয়ার ছিল সেটা তো থাকলো, আর এখানে তো E1 লিখেছি তাই এখানে আমাকে লিখতে হচ্ছে N1। এই সমীকরণের সাথে এই সমীকরণের আলাদা কোনো পার্থক্য নাই, শুধু সামান্য একটু পার্থক্য, এটা হচ্ছে জেনারেল সমীকরণ n-তম শক্তি স্তরের জন্য। আর এখানে নিম্ন শক্তি স্তর অর্থাৎ E1 শক্তি স্তরের জন্য শক্তিটা হচ্ছে এরকম। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখন যদি আমি উচ্চ শক্তি স্তরের জন্য শক্তিটা লিখতে চাই তাহলে এটাকে কিভাবে লিখবো, ঠিক মাইনাস কে স্কোয়ার 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে N2 স্কোয়ার আর হচ্ছে এইচ স্কোয়ার। তো মনে করি যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো আমরা যে কাজটা করব মূলত, আমরা জানি যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তর যখন ধাপান্তরিত হয় তখন সে এই দুই শক্তি স্তরের শক্তির ব্যবধানের সমান পরিমাণ শক্তি হয় শোষণ করে নতুবা বিকিরণ করে। এক্ষেত্রে কি হয়, যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, তাই না? এরকম নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যখন আসবে তখন মতো শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করে। আমরা এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কিরকম হবে আমরা সেইটাই নির্ণয় করব। এই জন্য আমাদেরকে দুই শক্তি স্তরের শক্তির ব্যবধান তথা ডেল ই এইটা আমরা বের করব। ডেল ই সমান কি লেখা যেতে পারে, ডেল ই সমান লেখা যায়, আগে আমরা উচ্চ শক্তি স্তর লিখি এবং পরে আমরা নিম্ন শক্তি স্তর লিখি। তো যদি এখন আমরা E1 এবং E2 এর মানগুলো এখানে বসিয়ে দেই
একটা বিষয় দেখো, এগুলো হিসাব খুব সহজে তোমরা আসলে বুঝবো যে E1 এবং E2 তে একটা জিনিস কিন্তু কমন আছে, সেটা হচ্ছে এই N1 এবং N2 বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু একই। তো তাই যদি হয় তাহলে আমি একটু যদি কমন নিয়ে যদি এভাবে লিখি যে কে স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এইচ স্কোয়ার, এটা কমন। আর E2 এর ক্ষেত্রে কি থাকলো, E2 এর ক্ষেত্রে হচ্ছে -1/n2 স্কোয়ার -1 বাই হচ্ছে n2 স্কোয়ার, আর এখানে আমাদের হিসাব নিরূপিত একটা মাইনাস, আর এখানে একটা মাইনাস মিলে হচ্ছে এখানে প্লাস, এখানে লেখা যাবে 1 বাই হচ্ছে n1 স্কোয়ার। এখন এই জিনিসটার মান কথা সেটা আমরা জানি, সেটা আজকে এখানে আমরা লিখবো না, আমরা একটু ধারাবাহিক একটু করে যাব। তো সামনে এখানে একটা মাইনাস থাকতে কেমন যেন একটু দেখাচ্ছে, একটু অড লাগছে, তো এইটাকে আমরা একটু এভাবে মনে হয় লিখতে পারবো। সেটা হচ্ছে যে কে স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে এইচ স্কোয়ার, আর এখানে লিখতে পারবো 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ডেল ই। বেশ ভালো কথা। তার মানে যখন দুই স্তরে, যখন ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যখন ধাপান্তরিত হবে, তখন কি পরিমাণ শক্তি নির্গত করবে তা আমরা এই সমীকরণ ব্যবহার করে হিসেব করব। এইখানে একটা কথা বলে দেই, এই সমীকরণগুলোতে যে এই জায়গাটুকু যে আছে, এইটুকু জায়গা, হ্যাঁ, এইটাকে একটু আমরা একটা বিষয় মাথায় রাখবো যে আমাদের এই জায়গাটুকু মান কিন্তু একটা ফিক্সড। সেই মানটা কত? এই মানটা হচ্ছে আমাদের 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 18 জুল। তাহলে এখানে দুইটা শক্তি স্তরের জন্য দুইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে। ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে ধাপান্তরিত হচ্ছে তার মান জানা থাকলে আমরা এখানে বসাই দিলে আমরা নির্গত শক্তি বা শোষিত শক্তির মান পাবো। এইখানে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে শক্তির যে রাশিমালাগুলো হলো, এখানে আমরা পাশাপাশি আর একটা কিছু বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন পড়বো, বা এর পরের টিউটোরিয়ালটাতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, অবশ্য এর পরেরটাতে নেই, এরপরটাতে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, তারপর রেখা বর্ণের সাহায্যে মৌল শনাক্তকরণ, তারপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আছে। তোমরা এই টিউটোরিয়ালটা একটু দেখে নেবা, তাহলে এই বিষয়টা একটু স্পষ্ট হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে শক্তি, আমরা জানি যে এই যে শক্তি যদি ই হয়, তাহলে ফোটন কণিকার শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক হয়। এখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তো এই কম্পাঙ্কের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে। তখন আমরা কম্পাঙ্ককে এইচ নিউ আকারে প্রেজেন্ট করতে পারি, বা এখানে আর একটা জিনিস লেখা যায়, ই ইকুয়াল এইচ নিউ এর পরিবর্তে আমরা সি বাই আমরা ল্যামডা লিখতে পারি। সি বাই ল্যামডা কেন এবং কি, সেটা হচ্ছে যে আমরা যখন নাইট্রেট যখন ফিজিক্সে পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে শব্দের বেগ ভি ইকুয়াল ছিল এফ ল্যামডা, এটা তো তোমাদের জানা আছে। তো ওইখানে ছিল শব্দের বেগ, আর এখানে হচ্ছে ইলেকট্রনের মতো বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বেগ তথা আলোর বেগ। এই জন্য ভিটাকে আমরা যদি সি বিবেচনা করি, আর এই কম্পাঙ্ক এফটাকে আমরা যদি নিউ বিবেচনা করি, তাহলে আমরা মোটামুটি এরকম একটা সমীকরণ পাই, যেখান থেকে ল্যামডা সমান লেখা যায় বা নিউ সমান আমরা লিখতে পারি, তাই না? এখান থেকে নিউ সমান লেখা যায় কিন্তু সি বাই ল্যামডা। তো এই জন্য আর কি এখানে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা লেখা যায়। তো এখান থেকে আমরা আর একটু সরল করে আমরা লিখতে পারবো, বা ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে এস সি বাই হচ্ছে ই। আবার যদি আমরা লিখতে চাই তাহলে আর একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে এরকম যে আমরা জানি যে 1 বাই ল্যামডা ইকুয়াল কিন্তু হচ্ছে নিউ বার, যেটাকে আমরা তরঙ্গ সংখ্যা বলি। তার মানে এইটার সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে যে এস সি নিউ বার। তাহলে নিউ বারটা কি জিনিস?
নিউ বারটা হচ্ছে 1/λ সমান লেখা যায় নিউ বার। এটা নিউ বারের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা একটু বুঝতে হবে। এই নিউ বারটাকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার একটা ডিটেলস ব্যাখ্যা আছে, আমরা এক জায়গায় দেখব। তাহলে এখন ফাইনালি যেটা হলো, আমরা এই সমীকরণটাতে যদি একটু লিখি, তাহলে আমরা এখানকে এই ডেল ইটাকে এর পরে কিন্তু বিভিন্ন টার্ম দ্বারা পরিবর্তন করতে পারবো। ই সমান আমরা এটা বসাতে পারবো। এখানে বলতেছে যে শক্তি সাথে হচ্ছে কম্পাঙ্কের সম্পর্ক, ই এর প্রতি এস নিউ লেখা যাবে। আবার ই সমান আমরা এই জিনিসটাও বসাই দিতে পারবো, এটা বসাই দেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে আমাদের যথারীতি এটা কি নির্দেশ করছে, এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আকারে পাবো, বা আমরা এই জিনিসটাও লিখতে পারবো। তাহলে এটা তখন আমাদের তরঙ্গ সংখ্যায় প্রকাশ হবে। তার মানে হচ্ছে যে আমরা এই যে রাশিটা যে আছে, এই ভিত্তি রাশিটা থেকে আমরা কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা যেটা চাই না কেন আমরা হিসেব করতে পারবো। তো কিভাবে হিসেব করা যায় আমরা একটু পরের পাতা একটু দেখি। আমরা এখানে দেখলাম যে দুই কক্ষপথে যে শক্তির যে ব্যবধান ছিল, সেই ব্যবধানটা হচ্ছে এরকম যে ডেল ই, এইটা সমান আমরা দেখলাম যে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এখানে ছিল এস স্কোয়ার, আর এখানে ছিল 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার, এরকমটা রাশির মধ্যে ছিল। আমরা এরপরে দেখলাম যে ডেল ইটাকে এইচ নিউ করে লেখা যায়। এখন মনে হতে পারে ওখানে তো ছিল ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ, এখানে আমরা আবার ডেল ই সমান আমরা কিভাবে এস নিউ লিখলাম, তাই না? আসলে দুইটা শক্তির ব্যবধানও একটা কিন্তু শক্তি। কেমন করে? মনে করা যাক যে 8 জুল থেকে তুমি যদি 3 জুল যদি বিয়োগ করো, তাহলে তুমি একটা শক্তি পাবা না, সেটা হচ্ছে 5 জুল। বিষয়টা তেমনটাই আর কি। আচ্ছা, তাহলে এই এস নিউ সমান যেটা লেখা যায় তা হচ্ছে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে এইচ স্কোয়ার, আর লেখা যাচ্ছে 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। এগুলো আমারই তেমন কঠিন কিছু না, এগুলো শুরু করলে শেষ করতে পারবো। তাহলে এখান থেকে তাহলে আমি আরেকটা কথা লিখতে পারি যে অতএব আমি যদি কম্পাঙ্ক নিউ যদি বের করতে চাই, তাহলে নিউ সমান লিখতে পারবো, এই এইচটাকে নিচে দিতে হবে। তাহলে হচ্ছে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এইচ কিউব, আর 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। যখন আমরা কম্পাঙ্ক নির্ণয় করব তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। এটা আমাদের এখানে কি নির্দেশ করতেছে? এইটা আমাদের কম্পাঙ্ক নির্দেশ করতেছে। ওকে, এরপরে যদি আমি ধারাবাহিকতা রক্ষা করে যদি এই সময় কন্টিনিউ করি, তাহলে এভাবে লেখা যাবে এইচ নিউ সমান লেখা যায় সি বাই হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কে স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এইচ স্কোয়ার, আর 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। নিউ সমান লেখা যায় সি বাই হচ্ছে ল্যামডা। তাই যদি হয় তাহলে আমরা মনে হয় 1/λ সমান লিখতে পারবো যে উপরে ছিল যা ছিল তাই থাকলো কে স্কোয়ার 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে কি হচ্ছে এই সিএইচ টা নিচে আসতেছে, তাহলে এটা হচ্ছে সিএইচ কিউব, এটা হচ্ছে সিএইচ কিউব, আর 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার।
এখন যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা হিসেব করতে চাই তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। এখানে ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ভালো কথা। তো এর মধ্যে থেকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই যে 1/λ সমান যদি এরকম হয় তাহলে কিন্তু একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে কি যে এই 1/λ ইজ ইকুয়াল আর এইচ, এটা একটু ভিন্ন কালি দিয়ে লিখি, আর এইচ আর 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। তাহলে এইটা যে লিখলাম এখানে ছোট্ট একটা তাহলে একটু নোট দেওয়া উচিত, সেটা হচ্ছে এরকম, এই যে এই জায়গাটুকু যে আছে, এই জায়গাটুকু কিন্তু হচ্ছে আমাদের আর এইচ। হ্যাঁ, ওই জায়গাটুকু যদি আর এইচ হয় তাহলে আমরা বলতে পারবো যে আর এইচ ইকুয়াল হচ্ছে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে সিএইচ কিউব। এখানে একটা কথা বলে রাখি যে এইটাকে আমরা প্রথম অবস্থায় এখানে আর এইচ না লিখে শুধু আর লিখতে চাই। আরটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তবে যদি জেড ইকুয়াল 1 হয়, যদি কি হবে, যদি জেড ইজ ইকুয়াল যদি 1 হয় তখন হবে হাইড্রোজেন, আর সেই ক্ষেত্রে আমরা এখানে জেড এর মান 1 করে দিয়ে এটাকে তখন আমরা আর এইচ লিখতে পারবো। তার মানে আর এইচ এর ক্ষেত্রে কি হবে, এই যে এখানে যে জেড আছে এই জেড এর এই মানটাকে আমাদেরকে 1 বিবেচনা করতে হবে। তো যাই হোক, ওটা আমরা একটু পরে করি। এখন এই রাশিমালাটাকে আমরা আরেকটু কন্টিনিউ করি, বা এখানে যেমনটা হলো যে 1/λ সমান হচ্ছে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এখানে সিএসটা নিচে এসেছিল সিএস কিউব, আর হচ্ছিল 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, এইটা সমান লেখা যাবে, এইটা টোটালটাই হচ্ছে আমাদের একটা আরএস। আমরা একটু আগে বললাম যে আর সমান হচ্ছে এত, হাইড্রোজেন পরমাণুর জন্য এটাকে আরএস বলা যেতে পারে। তো আমরা এটার জন্য আর লিখি, তাহলে আর সমান হচ্ছে 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n2 স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা ব্যবহার করব যখন আমাদের তরঙ্গ সংখ্যার মান নির্ণয় করতে হবে তখন। তাহলে এই যে আমি কয়েকটা সমীকরণকে একটু নাম্বারিং করে দিচ্ছি, তার মধ্যে আমাদের আগের কথার এই সমীকরণটাকে বলো, বা এই সমীকরণটা বলো, এটা হচ্ছে আমাদের যখন দুই শক্তির মধ্যে ইলেকট্রন ধাপান্তরিত হবে তখন কি পরিমাণ শক্তি নির্গত করবে, এটা হচ্ছে তার রাশিমালা। তখন তার কম্পাঙ্ক কত হবে, এটা হচ্ছে তার রাশিমালা। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এইটা হচ্ছে তার রাশিমালা। আর তরঙ্গ সংখ্যা কত হবে, এইটা হচ্ছে তার রাশিমালা। এই চারটা রাশিমালা থেকে কিন্তু এরপরে আমরা যতগুলো গাণিতিক হিসাব নিকাশ আছে সেগুলো করব। তো এখানে আমরা জেড ইকুয়াল যখন 1 বসিয়ে দেবো তখন ইকুয়াল আর এস লিখতে পারবো। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আর এইচ এর জন্য এই মানটা হয়, মানটা একটু লিখে দেই, সেটা হচ্ছে এরকম, আর এইচ এর জন্য এই মানটা হয় 10,9,6,7,8,00। এটা কিন্তু হচ্ছে পার মিটার। এখানে এককটা খুব গুরুত্বপূর্ণ, আর এইচ এর একক কিন্তু হচ্ছে পার মিটার, কারণ 1/λ সমান আর এইচ, এখানে তো এর কোনো একক নাই। যার ফলে এই মানটা আমাদের মনে রাখতে হবে এভাবে যে 10,9,6,7,8,00 পার মিটার। সেন্টিমিটার হলে শূন্য বিটা কিন্তু থাকবে না। তো আমি যেহেতু এসআই এককে যেহেতু তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখাচ্ছি, এর আগে যখন আমরা বোরকাবুতের ব্যাসার্ধের মান নির্ণয় করেছিলাম, শক্তির মান নির্ণয় করেছিলাম, বেগের মান নির্ণয় করেছিলাম, তখন কিন্তু এসআই এককে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম, তাই না? এই জন্য এখানে আমরা পার মিটারে রাখলাম।
এখানে আমরা একটা জিনিস ব্যবহার করেছি যে তরঙ্গ সংখ্যা। এই যে আমরা যে লিখেছি যে 1/λ সমান নিউ বার, এই তরঙ্গ সংখ্যাটা কি সেটা একটু ব্যাখ্যা দেই। তো মনে করা যাক যে আমাদের এখানে এটা একটা বৃত্ত আছে, এটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে মনে করা যাক যে সমান 2 ভাগে ভাগ করা হলো। এই ভাগ যে করলাম, এই ভাগটার মধ্যে এই ভাগটা যে করা হলো, মনে করা যাক যে এই ভাগটার অর্ধেক ভাগ এইদিকে দেওয়া হলো আর অর্ধেক এইদিকে দেওয়া হলো। তার মানে একটা বিষয় বলা যায় যে একটা পার্টিকেল যদি এখান থেকে যদি যাত্রা শুরু করে যদি সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার যদি এখানে চলে আসে, তাহলে সে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, তাই না? তো এইরকম একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করার সময় তার যে সময়টা, তার যে দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়, সেটাকে আমরা বলি মূলত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা বস্তু একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে এই বস্তুটা যে এই বৃত্তাকার পথে আবর্তন অবস্থায় আছে, সেটা একবার আবর্তন করলে এই পরিমাণ তরঙ্গ অতিক্রম করে। আচ্ছা, এখন এই যে তরঙ্গ যে অতিক্রম করলো, এই দৈর্ঘ্যটাকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, আর কথার কথা আমরা ধরে নিই যে আমাদের এই দূরত্বটা হচ্ছে 1 মিটার। কতটুকু এটা আমরা ইচ্ছা করে ধরলাম যে 1 মিটার। তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারবো যে 1 মিটার দৈর্ঘ্যে, হ্যাঁ, তরঙ্গ আছে কয়টা? একটি তরঙ্গ আছে, একটি তরঙ্গ আছে 1 মিটার দৈর্ঘ্যে। আবার এইটুকু দৈর্ঘ্যের মধ্যে, এই 1 মিটার মধ্যে যদি এরকম হতো, মনে করা যাক এখানে একটা তরঙ্গ, এখানে একটা তরঙ্গ, তার মানে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে যদি দুইটা তরঙ্গ থাকতো, তাহলে এবার দুইটি তরঙ্গ আছে 1 মিটার দৈর্ঘ্যে। তাহলে দুইটা তরঙ্গের জন্য দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, তাহলে প্রত্যেকটা তরঙ্গের যে দৈর্ঘ্য সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে অতএব আমরা বলতে পারি যে একটি তরঙ্গের দৈর্ঘ্যটা কতটুকু হবে? 1/2 মিটার, মানে হাফ মিটার। এখন যদি এরকম হতো, মনে করা যাক যে এই 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা তরঙ্গ আছে, তখন আমরা বলতে পারতাম যে 4টি তরঙ্গ থাকে 1 মিটার দৈর্ঘ্যে। তাহলে একটি তরঙ্গ থাকতে পারবে 1/4 মিটার, মানে 0.25 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থাকতে পারবে। একটা বিষয় খেয়াল করে দেখো, এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে যতগুলো তরঙ্গ আছে, প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো তরঙ্গ থাকে সেটাই তার তরঙ্গ সংখ্যা নির্দেশ করে। তার মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা হচ্ছে 1টি, দ্বিতীয়টার মধ্যে তরঙ্গ সংখ্যা হচ্ছে 2টি, তৃতীয়টার মধ্যে তরঙ্গ সংখ্যা হচ্ছে 4টি। তাহলে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে ওই 1 মিটার দৈর্ঘ্যের মধ্যেই কখনো একটা তরঙ্গ থাকতেছে, কখনো দুইটা তরঙ্গ থাকতেছে, কখনো তিনটা তরঙ্গ থাকতেছে। এগুলো হচ্ছে তার কিন্তু তরঙ্গ সংখ্যা। তাহলে একক দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ বিদ্যমান থাকে সেটি হচ্ছে তার তরঙ্গ সংখ্যা। এখন তরঙ্গ দৈর্ঘ্য কি হলো দেখো, যখন 1 মিটারে যখন একটা তরঙ্গ থাকতেছে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য যা হচ্ছে সেটাকে যদি আমরা λ1 ধরি। আর 1 মিটার দৈর্ঘ্যে যখন দুইটা তরঙ্গ থাকতেছে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য যা হচ্ছে সেটা যদি আমরা যদি λ2 বিবেচনা করি। আর 1 মিটার দৈর্ঘ্যে যখন 4টা তরঙ্গ থাকতেছে, তখন তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটাকে যদি আমরা λ3 বিবেচনা করি, তাহলে একটা বিষয় দেখতে পারবো যে আমাদের তরঙ্গ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু কমতেছে। যখন একটা তরঙ্গ ছিল 1 মিটার দৈর্ঘ্যে, তখন যা হয় মানটা, যখন দুইটা তরঙ্গ থাকে 1 মিটার দৈর্ঘ্যে, তখন তার মানটা অর্ধেক হয়ে যায়। যখন 4টা তরঙ্গ থাকে 1 মিটার মধ্যে, তখন মানটা আরো 4/1 হয়ে যায়। তার মানে যতই তরঙ্গ, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ সংখ্যা যতই বাড়তেছে, ততই ওই তরঙ্গগুলো দৈর্ঘ্য কিন্তু কমে আসতেছে, মানে তরঙ্গগুলো তখন চাপাচাপি করে অবস্থান করতেছে। তার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা যদি নিউ বার হয়ে থাকে, তাহলে এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে কিন্তু ব্যস্তানুপাতিক। যতই তোমার
দেখা যাচ্ছে যে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা যতই বাড়তেছে ততই সেই তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। কেমন করে? এই সবুজ তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, লালটার তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়ে কম হবে। আবার এই পিঙ্ক কালারের তরঙ্গ দৈর্ঘ্যটার যা হবে তার চেয়ে সবুজটা কম হবে। তো এই একক দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ বিদ্যমান থাকে সেটাকে বলে তরঙ্গ সংখ্যা। আর একক দৈর্ঘ্যের তরঙ্গ সংখ্যা যত বেশি হয় ওই তরঙ্গগুলোর দৈর্ঘ্য তত কম হয় বা তরঙ্গগুলো তত চাপাচাপি করে অবস্থান করে। দেখো, লাল তরঙ্গগুলো খুবই চাপাচাপি করে অবস্থান করছে, ফলে এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম। এই জন্য আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যার মানটা ব্যস্তানুপাতিক। এই জন্য মূলত আমরা আমাদের এখানে এটা লিখেছিলাম যে 1/λ সমান হচ্ছে নিউ বার। এই যে এখানে লেখা হয়েছিল যে 1/λ সমান নিউ বার করে লেখা হচ্ছে। তো আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এইখানে একটা হিসেব নিকেশ করব। হিসেবটা হচ্ছে এই যে আমরা যে এখানে লিখলাম যে আর, এই আরটা কিরকম হচ্ছে? আরটা হচ্ছে এরকম যে আরটাকে আমরা বলছিলাম রিড ব্যাক কনস্ট্যান্ট। তো রিড ব্যাক কনস্ট্যান্ট আর এইটা সমান হচ্ছে আমাদের কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই হচ্ছে CH কিউব। কেমন করে? এই যে এখান থেকে CH টা নিচে আসলে CH কিউব হয়েছিল, আমরা এইটা সমান কিন্তু আর লিখেছিলাম। এখন যদি জেড ইজ ইকুয়াল যদি 1 হয় তখন আমরা এই যে আরটা যে আছে এই আরটাকে তখন আমরা লিখতে পারবো আর এইচ করে। তখন এর নামটা হবে রেডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন। তো সাবধান, আমরা আরএইচ এর মানটা কখন বসাবো? তো যখন জেড এর মানটা আমরা 1 ধরতে পারবো। কিন্তু যদি কখনো জেড এর মান 1 না হয়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ছাড়া যদি অন্য পরমাণু হয়, তখন আরএইচ এর এই মান কিন্তু বসানো যাবে না। 10 9 6 7 8 0 0 বসানো যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে আর এর এই মানটাই মাথায় রাখতে হবে, পরে এটা আমাদের সুবিধা মতো এখানে জেড এর মান চেঞ্জ করে নিয়ে আমাদেরকে বসাতে হবে। তো আমরা আরএইচ এর মান যদি একটু নির্ণয় করি তাহলে আরএইচ সমান লিখতে পারবো, কারণ আমরা এর আগে যে রাশিগুলো দেখেছি, যেমন শক্তি রাশিমালায় আমরা শক্তি স্তরের মান নির্ণয় করেছিলাম, ব্যাসার্ধের মান নির্ণয় করেছিলাম, ইলেকট্রনের বেগের মান নির্ণয় করেছিলাম। তো এইটা যদি আমি একটু সাইড নোট করে দেই, নিশ্চয়ই তোমাদের ধ্রুবকগুলোর মান সম্পর্কে জানা আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, এখানে কে আছে, কে আমরা বলেছিলাম যেহেতু আমরা এস এককে সবগুলো সমস্যার সমাধান করে আসছি, তাহলে আমাদের সেই হিসাবে কে এর মানটা কত হয়? কে এর মানটা হয় আমাদের 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। পাই এর মান তো জানা আছে। এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি এককে। জেড ইকুয়াল আমি যদি 1 ধরি তাহলে হাইড্রোজেন হবে, জেড ইকুয়াল 1 ফর হাইড্রোজেন, 1 ফর হাইড্রোজেন। এই জন্য কিন্তু আরএইচ লিখতে পারবো। তারপরে ই ছিল ইলেকট্রনের চার্জ, মান কত ছিল? 1.6 × 10⁻19 কুলম এককে। সি হচ্ছে আলোর বেগ ছিল, মান হচ্ছে 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। এস ছিল প্লাঙ্কের ধ্রুবক, মান ছিল 6.626 × 10⁻34 জুল সেকেন্ড এককে। এই মানগুলো যদি এখন আমরা এখানে যদি বসাই তাহলে আমরা এর আগে যে দেখেছিলাম যে রিডবার্গ কনস্ট্যান্ট আরএইচ এর মানটা 10 9 6 7 8 00 পার মিটার হয়, এর চেয়ে একটু কম আসে মানটা কত কম আসে সেটা তোমরা একটু হিসেব নিকেশটা দেখবা। তারপর আমি একটু এখানে লিখছি, জাস্ট এই মানগুলো এখন যদি এখানে বসিয়ে দেওয়া হয়, কে মানে হচ্ছে 9 × 10⁹ এর উপর হচ্ছে স্কোয়ার ইন্টু 2 × 3.1416, এম হচ্ছে 9.11 × 10⁻31 কেজি, জেড স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার, আর e⁴ মানে হচ্ছে 1.6 × 10⁻19 এর উপর হচ্ছে একটা 4 পাওয়ার। সি মানে বলতে চাচ্ছে 3 × 10⁸, হ্যাঁ 8, আর
এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, এইটার উপর হচ্ছে একটা কিউব। তো এখানে মানটা কত আসে সেটা তোমরা লিখবা, দেখবা যে এই মানটা হচ্ছে একটু কম আসে। তো এভাবে আর এর মানটা নির্ণয় করা যায়। তো আমাদের সব ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করব। আর এখন আমরা একটু দেখি, এখানে বিভিন্ন সময়ে কিছু প্রশ্ন এসেছিল। এখন আমরা দেখব যে বিভিন্ন সময় কিছু প্রশ্ন এসেছিল, এই প্রশ্নগুলোর আনসারগুলো কেমন হতে পারতো। তো একটা কথা এখানে একটু বলে দেই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে এখানে রাশিমালাগুলো যে পাইলাম, এই রাশিমালাগুলোকে কিন্তু একটু শর্ট করে কিন্তু একটু নেওয়া যায়। সেটা কিরকম, আমি যদি এখানে একটু লিখি, যে সেটা হচ্ছে এরকম যে আমরা দেখলাম যে আর এইচ 1 বাই হচ্ছে n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটা সমান লেখা যাচ্ছে কি, এটা সমান লেখা যাচ্ছে 1 বাই হচ্ছে ল্যামডা লেখা যাচ্ছে। তো এই সমীকরণটাকে কিন্তু আর একটু কিন্তু সাজাই দিতে কিন্তু একটু ছোট করা যায়। সেটা কি রকম, আমরা যদি এখানে একটু ছোট্ট একটু হিসাব করি যে 1/ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে আর এস ছিল, এটা থাকলো, এখানে আমরা একটু লসাগু করে নেই, তাহলে হচ্ছে n1 স্কোয়ার ইন্টু হচ্ছে n2 স্কোয়ার, আর উপরে হচ্ছে n2 স্কোয়ার মাইনাস হচ্ছে n1 স্কোয়ার। বা এই 1/ল্যামডাটাকে যদি এখন আমরা একটু ল্যামডায় পরিণত করে নেই, অর্থাৎ আমরা যদি এটাকে যদি ল্যামডায় বিবেচনা করি, ল্যামডা যদি বিবেচনা করি তাহলে লিখতে পারবো উপরে হচ্ছে n1 স্কোয়ার ইন্টু হচ্ছে n2 স্কোয়ার, আর নিচে হচ্ছে যে আর এইচ ইন্টু n2 স্কোয়ার মাইনাস হচ্ছে n1 স্কোয়ার। তো আমাদেরকে এই সমীকরণটা কিন্তু বিভিন্নভাবে হেল্প করবে। ঠিক আছে, এই সমীকরণটা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে যখন আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। তোমরা এই সমীকরণটাও লিখতে পারো অথবা ডিরেক্ট এই সমীকরণটাও লিখতে পারো। যদিও এই সমীকরণটা অপ্রচলিত, তোমরা বইয়ে দেখোনি বা কেউ কখনো দেখায়নি, কিন্তু এটা কিন্তু লেখা যায়। আমরা একটু সমাধান করে দেখি। এখানে দেখো বিভিন্ন সময় বিভিন্ন যে প্রশ্নগুলো আসছিল তার এখানে কিছু নমুনা দেওয়া আছে। তো উদ্দীপক অনুযায়ী বলছে যে n1 = 2 এবং n2 যদি 4 হয়, তাহলে এই দুই সত্যিকার ধাপান্তর ফলে সৃষ্ট বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে, কম্পাঙ্ক কত হবে তা নির্ণয় করতে হবে, এবং বিকীর্ণ বর্ণালী দৃশ্যমান হবে কিনা সেটা যাচাই করতে হবে। তো এই সবগুলো প্রশ্নই কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব। যেমনটা আমরা একটু আগে লিখলাম যে ল্যামডার সমান আমরা লিখলাম কি n1 স্কোয়ার ইন্টু হচ্ছে n2 স্কোয়ার, আর নিচে হচ্ছে আর এইচ ইন্টু হচ্ছে কি n2 স্কোয়ার মাইনাস হচ্ছে n1 স্কোয়ার। এখানে স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে যে n1 ছিল আমাদের নিম্ন শক্তিস্তর, তার মান হচ্ছে 2 এবং n2 হচ্ছে 4, হুবহু এইভাবে মানটা দেয়া আছে। এখন যদি আমরা মানগুলো একটু বসিয়ে দেই তাহলে এভাবে লিখতে পারবো n1 স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর হচ্ছে স্কোয়ার ইন্টু n2 হচ্ছে 4 এর উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে আর এর মান হচ্ছে 10 9 6 7 8 00। আমরা কিন্তু এই অঙ্কগুলো করতেছি। আর n2 স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস n1 স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে হচ্ছে এখানে যদি আমরা হিসেবটা করে দেখি তাহলে কত হচ্ছে মানগুলো, 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, 4 এর উপর স্কোয়ার 16, 4 16 64, তার মানে 64কে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 10 9 6 7 8 00 গুণন হচ্ছে 12 দ্বারা। হ্যাঁ, তাহলে এই মানটা আসতেছে 4.86 ইন্টু 10⁻⁻7। এটা কিন্তু আমাদের আসছে পার মিটারে। কেন পার মিটারে আসছে, কারণ এখানে আমরা যে আর এইচ এর যে মানটা বসিয়েছি সেই মানটা একটু বলি। আমরা এখানে যে আর এইচ এর যে মানটা বসিয়েছি সেটা হচ্ছে এরকম, আর এইচ হচ্ছে 10 9 6 7 8 00, এটা কিন্তু আমরা পার মিটারে বসিয়েছি। তো আমরা সাধারণত এই মিটার এককে তরঙ্গ দৈর্ঘ্যে রাখি না, এটাকে আমাদের ন্যানোমিটারে নিয়ে যেতে হয়। এখন আমরা যদি এটাকে ন্যানোমিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এই 4.86 ইন্টু 10⁻⁻7 এটাকে ভাগ করতে হবে 10⁻⁻9 দ্বারা। সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁻9 মিটার। হ্যাঁ, 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার। আচ্ছা, বা যদি আমরা 1 মিটার যদি আমরা লিখতাম তাহলে এটাকে আমরা ইয়া করে লিখতে পারতাম। ও, এটা তো পার হবে না, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানটা, এটা মিটার হতেই চলে আসবে সরাসরি, এটা হচ্ছে আমাদের মিটার। এই মিটারটাকে ন্যানোমিটার করতে গেলে আমাদেরকে 10⁻⁹ দ্বারা ভাগ করতে হচ্ছে।
তাহলে তখন কত হবে? 486 ন্যানোমিটার হচ্ছে। 9টা উপরে গেলে 2 থাকতেছে, মানে 100 থাকতেছে। 100 কে 4.86 দ্বারা গুণ করলে 486 ন্যানোমিটার হচ্ছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে আসবে, বা দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন চতুর্থ শক্তি স্তরে যাবে, তখন যে শক্তিটা শোষণ বা বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান। উল্লেখ্য যে ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে যায়, তাহলে তখন তাকে শক্তি শোষণ করতে হবে, যেহেতু সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। আবার ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন তাকে শক্তি গ্রহণ করতে হবে, অর্থাৎ বিকিরণ করতে হবে চতুর্থ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে আসতে গেলে। এই শোষণে করুক আর বিকিরণে করুক, সব ক্ষেত্রে এই মানটা কিন্তু এরকমটাই হবে। আমরা উপর থেকে নিচে গেছে নাকি নিচ থেকে উপরে আসতে, এই চিন্তা করে আমরা এখানে সমীকরণে কোনো চেঞ্জ করব না। আমরা শুধু চেঞ্জ করব সেটা হচ্ছে এটা লেখার পর আমরা দেখব যে ইলেকট্রনটা আমাদের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে নাকি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসছে। সেই অনুযায়ী আমরা এখানে লিখবো যে এই শক্তিটা শোষণ করবে না বিকিরণ করবে। আচ্ছা, এরপরে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হলে এরপরে কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তো কম্পাঙ্কের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। কম্পাঙ্কের সাথে যে সম্পর্কটা ছিল এরকম যে কম্পাঙ্ক যদি মনে করি নিউ হয়, তাহলে আমরা লিখতাম যে সি ইকুয়াল নিউ ল্যামডা লিখতাম, তাই না? তাহলে নিউ সমান লিখতে পারবো এখন সি বাই ল্যামডা করে লিখতে পারবো। তাহলে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগটা হচ্ছে 3.0 ইন্টু 10⁻⁸ হচ্ছে 8, আর ল্যামডার মানটা আমরা মিটার এককে লিখে দিতে চাই, এই যে 4.86, এই মানটা 4.86 ইন্টু 10⁻⁻7। যদি এখন আমরা 38 এটাকে যদি আমরা ভাগ করি অ্যান্সার দ্বারা, তাহলে 6.16 10⁻14, 6.16 ইন্টু 10⁻⁴ হচ্ছে 14 এত পার সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি হার্টস। সেটা কেমন? কারণটা হচ্ছে যে এখানে আমাদের যে বেগ আছে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা হচ্ছে মিটার। তো মিটার আর মিটার চলে গেলে কিন্তু পার সেকেন্ড শুধু থাকে। এটা হচ্ছে কম্পাঙ্কের মান। এখন বলছে বিকীর্ণ বর্ণালী দৃশ্যমান হবে কিনা। বিকীর্ণ বর্ণালী দৃশ্যমান হবে কিনা এই জন্য আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এরকম, মনে করা যাক এটা যদি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অঞ্চলের অংশ বিশেষ হয়, তাহলে আমরা বলতে পারি আমরা কেবল 380 ন্যানোমিটার থেকে 780 এই ন্যানোমিটার পর্যন্ত আমরা দেখতে পাই। আর এই পাশটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, আর এইটুকু জায়গা হচ্ছে ভিজিবল, মানে হচ্ছে দৃশ্যমান, আর এইটা হচ্ছে আমাদের আইআর অঞ্চল। ঠিক আছে? তো এই যে যেহেতু আমাদের এখানে তরঙ্গদৈর্ঘ্যের মানটা 486 ন্যানোমিটার পেয়েছি, যা কিন্তু 380 থেকে 780-র মধ্যে হয়, তার মানে এটা আমাদের দৃশ্যমান হবে। তো এইরকম প্রশ্ন কিন্তু বহুবার আসছিল অনুরূপে ঢাকা বোর্ডে, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড 22 সালে করে আসছে, প্রচুর 22 সালে এই প্রশ্নটা আসছে। এখানে আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে যে এই যে ভিজিবল যে হলো, ভিজিবলের আবার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তার মানে আমাদের যে আমরা জানি যে দৃশ্যমান বর্ণালীতে আলো পাওয়া যায় কয়টা? 7টা, তাই না? সেটা হচ্ছে বেনি, আসহ, কলা। অবশ্যই এর আরো কম্বিনেশন দিয়ে আরো বিভিন্ন রকমের বর্ণ তৈরি করা সম্ভব। তবে এই বেনি, আসহ, কলার মধ্যে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে সেই অনুযায়ী কিন্তু আবার বলে দেয় যে এইটার বর্ণ কেমন হবে। যেমন এই তরঙ্গ দৈর্ঘ্যটা মোটামুটি আসমানি বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ হয়। আসমানির সাথে সঙ্গতিপূর্ণ হয় কারণ এটা 450 থেকে 500-র মধ্যে, এই রেঞ্জটা হচ্ছে এত ন্যানোমিটারের, এই রেঞ্জটা হচ্ছে আসমানি বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ। তো এখানে ওই প্রশ্নটাই সম্ভবত দেয়া আছে, অনেকগুলো বলা আছে। এখানে শুধু একটু খালি চেঞ্জ করা আছে, সেটা হচ্ছে যে n2 ইকুয়াল হচ্ছে n1 ইকুয়াল 2 এবং n2 ইকুয়াল হচ্ছে 5, এইটুকু শুধু চেঞ্জ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। তো আমরা মনে হয় যে ফসফস করে দিতে পারি যে আমরা জানতাম যে আর এইচ এর সাথে n2 স্কয়ার মাইনাস n1 স্কয়ার, আর উপরে থাকে n1 স্কয়ার ইন্টু হচ্ছে n2 স্কয়ার, আর এইটা সমান হচ্ছে আমাদের ল্যামডা। তার মানে হচ্ছে এখানে n1 হচ্ছে 2, 4, আর 5 হচ্ছে 25, 4 25 এর উপরে হচ্ছে 100। তাহলে আমরা 100 কে যদি এখন ভাগ করি, কত দ্বারা ভাগ করব? 10, 9, 6, 7, 8, 00 গুণন, আমরা যদি n2 হচ্ছে 5, 25 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হচ্ছে 21, 21 দ্বারা যদি ভাগ করি তাহলে মোটামুটি এই মানটা আসতেছে 4.34 ইন্টু 10⁻⁻⁻ হচ্ছে 7 আসতেছে, এত মিটার কিন্তু। তো এইটাকে যদি এখন আমরা যদি একটু ন্যানোমিটার যদি একটু নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে বুঝতেই পারছো যে 7 যেহেতু আছে তাহলে হচ্ছে 434 ন্যানোমিটার হবে। কি করতে হবে? 10⁻⁹ দ্বারা ভাগ করে ফেলতে হবে, করলে কিন্তু আমাদের মিটার থেকে ন্যানোমিটার আসবে। আর কম্পাঙ্ক ওভাবে হিসেব করবা, এগুলো আমি করছি না। n1 অনুযায়ী n2 = 2 এ থাকা একটা ইলেকট্রন অসীমের সহায়তায় প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ণয় করো।
এই যে এই জিনিসটা সুন্দর, জেড ইকুয়াল কিন্তু 1 দিয়েছে। তো এখানে আমরা একটা বিষয় তো জানি যে এখানে কি চাইছে, শক্তির পরিমাণ জানতে চাইছে অসীমে একটা ইলেকট্রনকে সরাতে। তো এই ক্ষেত্রে আমাদের শক্তির প্রয়োজন যেটা, সেটাকে আমরা ডেল ই করে যদি আমরা লিখি, তাহলে আমরা যদি লিখছিলাম যে কে স্কোয়ার ইন্টু হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এইচ স্কোয়ার, আর 1 বাই হচ্ছে এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে এন 2 স্কোয়ার। তাহলে এখানে এন 1 এন 2 তে থাকা একটা ইলেকট্রন, মনে করা যাক এখানে একটা ইলেকট্রন আছে, এইটাকে আমরা অসীমে সরাবো। তাহলে অসীমে যদি সরাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এন 1 ইকুয়াল হচ্ছে 2 এবং এন 2 টা হচ্ছে আমাদের ইনফিনিটি। এই জায়গাটা একটু বুঝতে হবে। ওই জন্য বলেছিলাম যে এন 1 এবং এন 2 দ্বারা না লিখে যদি এন লোয়ার এবং এন হায়ার দ্বারা লেখা হয় তাহলে খুব ভালো দেখায়, কিন্তু এটা অনেকে বুঝতে অসুবিধা পড়ে। তো যাই হোক, এখানে আমাদের যেহেতু বহিস্থ শক্তি স্তর এন 2 থেকে অসীমে চলে যাবে, তাই এই এন 2 এর মানটাই হচ্ছে আমাদের এবার 2, আর এন 1 হিসেবে সেটা আমাদের বিবেচিত হচ্ছে, আর এন 2 হচ্ছে অসীম। তো এগুলো যদি আমরা লিখে দেই, আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এইখানে যে এই যে জায়গাটুকু যে আছে, এই জায়গাটা একটা নির্দিষ্ট একটা মান আছে, মানটা মনে রাখলে খুবই সুবিধা আছে। আমি একটু মুখস্থ লিখে দিতে পারতেছি। সেটা হচ্ছে যে 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 18, আর 1 বাই এন 1 স্কোয়ার মানে হচ্ছে 1 বাই হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে ইনফিনিটির উপরে স্কোয়ার, এরকম একটা অবস্থা। তার মানে হচ্ছে যে এই মানটা যদি 4 দ্বারা ভাগ করা যায়, 2.17 মাইনাস 18, এইটাকে 2.17 এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা, জাস্ট 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের আনসারটা চলে আসে 0.17 এক্সপি মাইনাস হচ্ছে 18, এটা ভাগ করবো 4 দ্বারা, তাহলে হচ্ছে 5.425 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল, কিন্তু এত জুল। এখন এইটাকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা যেত, তো যাই হোক আমরা জুলে রাখতে চাই। এই প্রয়োজনীয় শক্তির পরিমাণ হচ্ছে এত। এরপরে হচ্ছে এত ইলেকট্রন ধাপনান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। জাস্ট কিছু না, n1 ইকুয়াল 2 এবং n2 ইকুয়াল 3 এবং 4 বিবেচনা। তার মানে হচ্ছে যে একবার মানটা হবে এরকম যে ল্যামডা 2 থেকে 3 এবং আরেকবার মানটা হবে ল্যামডা 2 থেকে হচ্ছে 4। এর তরঙ্গদৈর্ঘ্যের মানটা কত হচ্ছে, 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার হচ্ছে 9, আর আরএস হচ্ছে 10, 9, 6, 7, 8, 00, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5। আর এর ক্ষেত্রে কি হবে, 2 এর উপর স্কয়ার হচ্ছে 4, 4 এর উপর হচ্ছে 16, আর 10, 9, 6, 7, 8, 00, 4 হচ্ছে 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12। তো 2 থেকে 4 হলে মনে হয় যে 486 ন্যানোমিটার হয়, আমরা একটা হিসেব করছি তাই এটা মুখস্থ লিখে দিলাম। আর 2 থেকে 3 যখন আসে তখন 4 9 হচ্ছে 36, 4 9 36 কে ভাগ করতে হবে 10, 9, 6, 7, 8, 00 গুণন হচ্ছে 5 এত দ্বারা, করলে হচ্ছে 656 ন্যানোমিটার হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি তরঙ্গদৈর্ঘ্য হিসেবগুলো। এখন তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য যদি নির্ণয় করতে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ যদি করে দাও 456 থেকে 656 থেকে বাদ হচ্ছে 486, তাহলে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 170 ন্যানোমিটার। আচ্ছা, তো এগুলো আশা করি পাওয়া যাবে, একই অঞ্চলে পাওয়া যাবে কিনা। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, বহুবার এসেছিল। তাহলে 3 থেকে 2 আর 4 থেকে 3, তাহলে 3 থেকে 2 এর যে হিসাবটা আছে এটা আমরা লিখতে পারি, 3 3 হচ্ছে 9, 2 2 হচ্ছে 4, আর নিচে হচ্ছে 10, 9, 6, 7, 8, 00, আর 3 3 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে 4 এর উপর স্কয়ার গুণন হচ্ছে আমাদের 3 এর উপর স্কয়ার, আর নিচে হচ্ছে 10, 9, 6, 7, 8, 00, 4 4 36 থেকে 9 বাদ দিলে হচ্ছে 25, তাই না? তাহলে হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে 36 ভাগ যদি আমরা একটা রেট সংগ্রহ করলাম, ভাগ হচ্ছে 10, 9, 6, 7, 8, 00 করার পর আরো 5 দ্বারা ভাগ 656 ন্যানোমিটার, এটা মানে হচ্ছে 656 ন্যানোমিটার। এটা কিন্তু আমাদের দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু পড়তেছে, 380 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে পড়েছে। তার মানে এটা কিন্তু দৃশ্যমান হবে। এটা কেমন হবে, এটা হবে আমাদের দৃশ্যমান হবে। তবে
এই মানটা মূলত লাল আলোর সাথে সঙ্গতিপূর্ণ, তাই লাল আলো হবে। এটা আমার মুখস্থ আছে দেখে বলতে পারলাম। তোমরা যখন এই যে বিভিন্ন আলোর যে তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটা আছে এটা যখন মনে রাখো তখন তোমরা এইভাবে বলতে পারবা। এটাতে ক্রেডিট দেখানোর তেমন কিছু নাই। আর এখানে হচ্ছে 4 4 36 আর 9, তাহলে 4 4 16, 16 গুণন হচ্ছে 9, এটা হচ্ছে উপরে, আর এটাকে ভাগ করতে হবে 10, 9 6 7 8 00। আর 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে তো কত হবে? এটা তো 25 হবে না। 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? এখানে একটু লিখে ফেলি, 16 বিয়োগ হচ্ছে 9, তাহলে হচ্ছে 9 7 16, 7 হচ্ছে, গুণন হচ্ছে 7। হ্যাঁ, 9 7 16, এখনো ভুল হয়ে যেত। তাহলে হচ্ছে যে 1875.6, 1875.6 ন্যানোমিটার হচ্ছে। এইটা যেহেতু আমাদের 780-র চেয়ে এই পাশে পড়ে গেছে, তার মানে হচ্ছে যে এইটা আমাদের আইআর অঞ্চলে হয়েছে। একটু আগে আমরা লিখলাম, এখানে একটু দেখো, এখানে আমরা বললাম যে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেছে। 780-র চেয়ে যখন বেশি হবে তখন আইআর অঞ্চল, 380-র চেয়ে যখন কম হবে তখন আল্ট্রাভায়োলেট, আর 380 থেকে 780 হচ্ছে ভিজিবল। তো যেহেতু এখানে আমরা এই মানটা পেয়েছি, তাই আমরা বলতে পারি এটা আইআর অঞ্চলের হবে। এবং এক্ষেত্রে কি হবে না, একই অঞ্চলে পাওয়া যাবে না। একই অঞ্চলে পাওয়া যাবে, বড় করে একটু লিখে দেই যে না। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর সমস্যা সমাধান করে সময় নষ্ট করতে চাই না, এগুলো তোমার বাসায় নিজেরাই করবা, এখানে প্রচুর সমস্যা দেয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।